স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ড্রয়ের পথে এগোচ্ছে গল টেস্টের ভাগ্য। চতুর্থ দিন শ্রীলঙ্কার বিপক্ষে 187 রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। 50 দেখা পেয়েছেন সাদমান আর ক্যাপ্টেন শান্ত। তবে নাইম ইসলামের জন্য দিনটা ছিল স্পেশাল। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পেয়েছেন ফাইফার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে 4 রান। ঘরোয়া লিগের রাজা আন্তর্জাতিক ক্রিকেটে একদম হয়রান। এনামুল হক বিজয়। ডিপিএল এনসিএল এ রানের বন্যা বইয়ে দেয়া মানুষটাই গলের নিখাত ব্যাটিং উইকেটে টানা দ্বিতীয়বারের মতো ফ্লপ হলেন। সাথে নীরবে বুঝিয়েও দিলেন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের মান কতটা তলানিতে। অবশ্য গলে বিজয় বাদে বাংলাদেশের বাকি দিন নেহাতি মন্দ ছিল না। আগের দিন 4 উইকেটে 368 রান নিয়ে খেলতে নামা লঙ্কানদের দিনের তৃতীয় ওভারেই ধাক্কা দেন নাইম হাসান। লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভাকে তুলে নেন 19 রানে। 5 ওভার বাদে পার্টিতে যোগ দেন হাসান মাহমুদ। হাত খুলে খেলার আগেই লঙ্কান কিপার কুশাল মেন্ডিসকে ফেরান 5 রানে। দ্রুত 2 উইকেট হারানোর পর লঙ্কানদের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। সপ্তম উইকেট জুটিতে দুজনে বোর্ডে তোলেন 84 রান। বোলার থেকে ব্যাটার হয়ে ওঠা মিলানকে অবশেষে থামাতে সক্ষম হন হাসান মাহমুদ। তবে ততক্ষণে মিলানের ব্যাটে 39 রান। এরপরটা কেবলই নাইম শো। কামিন্দু মেন্ডিসকে সেঞ্চুরি বঞ্চিত করেন এই টাইগার অফ স্পিনার। 87 রানে তাকে ফেরান প্যাভিলিয়ান। একই ওভারে তুলে নেন থারিন্দুর উইকেট। তবে শো যে তখনও বাকি। আসিতা ফার্নান্দোকে আউট করে সেই শোয়ের হ্যাপি এন্ডিং করেন নাইম হাসান। ক্যারিয়ারে চতুর্থবারের মতো পান ফাইফারের দেখা। শ্রীলঙ্কা অল আউট হয় 485 রানে। 10 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশকে এবারও আপসেট করেন বিজয়। প্রভাত জয়সূরিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। এদিকে মুমিনুলও থারিন্দু রহস্য ভেদ করতে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসেও একই বোলারের কাছে উইকেট বিলিয়ে এলেন, তাও আগের চেয়ে কম, মাত্র 14 রানে। তবে আসল আক্ষেপটা সাদমানের ডিসমিসালে। ভালোই এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু ব্যাড লাক। 76 রানে থারিন্দুর বলে লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন এই টাইগার ওপেনার। সাদমানের মতোই দ্বিতীয় ইনিংসে 50 তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার 56 আর মুশফিকের 22 রানের 2 অপরাজিত ইনিংসে লিড আরও বড় করার পথে বাংলাদেশ। শেষ দিন 3 উইকেটে 177 রান নিয়ে ফের মাঠে নামবেন শান্ত মুশফিকরা। পার্থবণিক, 71। মিরাজ অসুস্থ, তাইজুল ছিলেন সাদা মাটা। স্কোয়াডের তৃতীয় সেরা স্পিনারই বাজিমাত করলেন গলে। ভারত মহাসাগরের পারে প্রথম ইনিংসে 5 লঙ্কানকে দখল করলেন নাইম হাসান। বিদেশের মাটিতে এটাই তার সেরা বোলিং ফিগার। ছন্দময় পারফরমেন্স দেখিয়ে কাপ্তান নাজমুল শান্তকেও চাপে ফেললেন চট্টলার এই স্পিনার। সাইফুল রূপকের রিপোর্ট। কখনো ওই আঙ্গুলের তীব্র ব্যথা মানসিকভাবে ভেঙে দেয়, কখনো আবার সেই আঙ্গুল দিয়ে ঘূর্ণির জাদু আনন্দে ভাসায়। ক্যারিয়ারে চতুর্থ, বিদেশের মাটিতে প্রথমবার ইনিংসে 5 উইকেট পাওয়ার কীর্তি। স্রষ্টার কাছে কৃতজ্ঞ নাইম হাসান। আজীবনের জন্য সেই বল দখলে নিয়ে এমন পোজ দেয়া কিংবা চুমু খাওয়া যে কোনো বোলারের কাছেই তো স্বর্গীয় সুখ হওয়ার কথা। ছবি কথা বলে। মিরাজ তাইজুলের পরেই নাইমের অবস্থান। স্কোয়াডের 3 নম্বর স্পিনারের গলে খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। মেহেদী মিরাজের অসুস্থতায় কপাল খুলেছে আরেক অফ স্পিনারের। 2019-এ কলকাতা টেস্টের পর আবার বিদেশের মাটিতে সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েই জ্বলে উঠলেন নাইম। ব্যাটিং বান্ধব পিচে 121 রান দিয়ে লঙ্কান 5 ব্যাটার পকেটে পুরলেন। জানেন সুযোগ আসবে কম, সুযোগ হেলায় ফেললেই বিপদ। কথা কম বলা চট্টলার ছেলেটা মনে মনে ভীষণ ফাইটারও। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটা 3 বছর আগে গড়া। নিজ মাঠ চট্টগ্রামে 6 লঙ্কানকে এক ইনিংসে ঘায়েল করেছিলেন। দেশের জন্য সেদিন বোলিং ফিঙ্গারের তীব্র ব্যথাও নাইমকে টলাতে পারেনি। পেইন কিলার খেয়ে বোলিং করছিলাম, মনে করছিলাম ফার্স্টের দিকে এমনি ব্যথা এমনি, কিন্তু পরে দেখা গেল ভেঙে গেছে। উচ্চতার কারণে যে কোনো পিচেই বাড়তি ফায়দা পান নাইম। দিনে দিনে বাড়ছে তার কন্ট্রোল আর ভ্যারিয়েশনও। নিশ্চিত করেই বলা যায় গলে ফাইফার তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স হয়েই রবে। বিরুদ্ধ কন্ডিশন আর কঠিন পিচেও সামর্থ্য দেখালেন। টিম ম্যানেজমেন্টকে মধুর এক সমস্যায় ফেললেন নাইম হাসান। সুস্থ হয়ে গেছেন টপ অলরাউন্ডার মিরাজ। দ্বিতীয় টেস্টে নাইমকে একাদশের বাইরে রাখার সাহস দেখাবে কি করে? তবে কি কলম্বো টেস্টে বিজয়ের জায়গায় মিরাজকে বেস্ট 11-এ ফেরাবেন ক্যাপ্টেন নাজমুল শান্ত? সাইফুল রূপক, 71।
শান্তরা লড়ছে গলে, সাদা বলের ক্রিকেটাররা গেল চট্টগ্রামে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের প্রস্তুতি হবে 5 দিনের ক্যাম্পে। তাসকিন, মুস্তাফিজরা 2টা প্রস্তুতি ম্যাচও খেলবেন সেখানে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এটা তো আপনার জন্য হচ্ছে কি একটু নতুন চ্যালেঞ্জ, আসলে ওয়ানডে টিমে ফেরার চ্যালেঞ্জ। মানে 5 দিনের যে ক্যাম্পটাতে আসলে টার্গেটটা কি থাকে? অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো এবং সবসময় যেটা বলি যে ন্যাশনাল টিমে খেলাটা প্রাউডের ব্যাপার। অবশ্যই আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো এবং সুযোগ পেলে নিজের ভালো করার চেষ্টা করবো। পড়ন্ত বিকেলে উড়ন্ত স্বপ্ন নিয়ে টিম টাইগার্স, টিম বাংলাদেশ চট্টগ্রামের পথে। মিশন শ্রীলঙ্কার বিপক্ষে যে ওয়ানডে সিরিজ কিংবা টি-20 সিরিজটা আছে তার প্রস্তুতি নেয়া। ঠিক যখন কিনা বাংলাদেশের ক্রিকেটে খুব খারাপ সময় যাচ্ছে, তখন ভক্তদের এই সেলফি তোলার হিড়িকটা মুস্তাফিজ, সৌম্যদেরকে ঘিরে সেটা বলে দেয় তারা কিন্তু ক্রিকেটারদের প্রতি এখনও আস্থা হারাননি। সুতরাং শ্রীলঙ্কার যেই সফরটা, শ্রীলঙ্কার বিপক্ষে যে ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ, সেখানে তারা ভালো একটা রেজাল্ট আশা করছেন। সেটারই প্রস্তুতি নিতে ক্রিকেটাররা চট্টগ্রামে যাচ্ছেন। সেখানে 5 দিনের একটা ক্যাম্প, যেখানে কিনা 2 দিন প্রস্তুতি এবং তারপর 2 দিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা ম্যাচ খেলবেন। দেখেন, যেহেতু আমরা ভালো হয় না বা আপনাদের একটা আমার কাছে মনে হচ্ছে একটা সাডেন একটা পিরিয়ড যাচ্ছে, বাট এখন যারা আছে আমি যদি টেস্ট ম্যাচের দিকে দেখাই, কিছুটা হলে কিন্তু আমরা ঘুরে দাঁড়াইছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আসলে কনফিডেন্সটা খুব বড় জিনিস। এখন আমাদের যারা স্পেশালি আপনি যদি লাস্ট 2 একটা ম্যাচ সিরিজ দেখেন, আপনি দেখেন আমাদের মেইন বলার যেমন তাসকিন বা মুস্তাফিজ আমরা এইভাবে পাই নাই। তো এই সিরিজে যদি আমরা ফুল টিম নিয়ে খেলতে পারি বা ফুল স্ট্রেংথ নিয়ে খেলতে পারি, আমি মনে করি যে আমাদের ভালো একটা রেজাল্ট একটা আশা করা যায়। বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের মূল 3 শক্তি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম, 3 জনই কিন্তু আসলে ইনজুরিতে ভুগছেন, ইনজুরি থেকে ফেরার মিশনে। সুতরাং সেই জায়গাটায় পেস বোলিং কোচ নাজবুল হোসেনের জন্য এই ক্যাম্পে বাড়তি একটা চ্যালেঞ্জ কিন্তু থাকছে। 3 পেসার আসলে কতটুকু ফিট আছেন কিংবা কত সময়ের মাঝে আসলে তারা ফুল ফিট হয়ে ম্যাচ খেলার জন্য আসলে প্রস্তুত হতে পারবেন। অবশ্যই এটা তো চ্যালেঞ্জিং। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওরা অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এবং ওরা জানে যে ইনজুরি কিন্তু নতুন না, সবসময় কিন্তু টুকটাক থাকে, বাট ওরা জানে যে আসলে এই জায়গাতে কীভাবে কামব্যাক করতে হয়। এবং আমি যদি বলি মুস্তাফিজ, শরীফুল বা আপনি তাসকিন যদি বলেন, ওরা অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এবং এরকম সিচুয়েশন অনেকবার পড়ছে। বাট আমি আশাবাদী ওরা প্র্যাকটিসে যেভাবে নিজেদের মেলে ধরছে এবং যেহেতু ছিল আমাদের আর 7 বা 10 দিন আমাদের ওয়ানডে সিরিজটা বাকি আছে এবং ওরা এইভাবেই এগোচ্ছে। তো আশা করি আমাদের যে এক্সপিরিয়েন্স বোলারগুলো দিয়ে খেলে শ্রীলঙ্কাতে ডিফারেন্ট রেজাল্ট করতে পারি আমরা। তাসকিন এবং মুস্তাফিজ দুজনই আসলে প্রিমিয়াম ফাস্ট বোলার, দুজনই খুব ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। দুজন কত % করে ফিট আছে আপনার কাছে মনে হয়? দেখেন, আমরা যে লাস্ট যে প্র্যাকটিস সেশনগুলো বা লাস্ট এক সপ্তাহে আমরা প্র্যাকটিস করি, আমি আশাবাদী যে ওরা আসলে ওয়ানডে সিরিজের জন্য অ্যাভেলেবল এবং ওদের বোলিংয়ের যে ওয়ার্কলোড এবং যেভাবে বোলিং করছে, আশা করি যেহেতু আমাদের আরও 10-12 দিন বাকি আছে এবং 100% আমরা ওরা পাবো। আর একটা সেম টাইম যদি সিনিয়র 2টা বলার থাকে, এটা কিন্তু টিমের জন্য একটা অ্যাডভান্টেজ। আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার কিন্তু এখন টিমে নাই, বাট যদি আমি এই টি-20 সিরিজগুলো দেখি, আমাদের যদি এক্সপিরিয়েন্স 2টা বলার থাকতো লাইক মুস্তাফিজ এবং তাসকিন, হয়তো রেজাল্ট ভিন্ন হতে পারতো। বাট আমি আশাবাদী যে এই 2টা প্লেয়ার ফেরাতে আমাদের টিম অনেক উজ্জীবিত হবে। বাংলাদেশের সবচাইতে প্রিয় ফরম্যাট ওয়ানডে, অথচ সেই প্রিয় ফরম্যাটেই সবশেষ যে দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশ খেলেছে, সেখানে সবশেষ 10 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র 1টাতে। তার উপর শ্রীলঙ্কার মাটিতে খেলা, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ সিরিজটা ঘরের মাঠে জিতলেও শ্রীলঙ্কার মাটিতে 2017 সালের পর কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। সুতরাং সেই চ্যালেঞ্জটা কিন্তু থাকছেই বাংলাদেশ দলের জন্য। সাদা বলে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এবার বাংলাদেশের সাদা বলের ক্রিকেটাররা, অর্থাৎ ওয়ানডে এবং টি-20 ক্রিকেটাররা লঙ্কা দ্বীপে উড়াল দিবে। তার প্রস্তুতিটা চট্টগ্রামে ঠিকঠাকভাবে হবে তো? নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। এশিয়া কাপ আর্চারিতে তৈরি হলো এক অনন্য ইতিহাস। ছেলেদের রিকার্ভ ইভেন্টে জাপানের মাইয়াটা গাকুতোকে 6-4 সেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। লাল সবুজের হয়ে বিকেএসপির এই তীরন্দাজের অর্জনে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের রয়েছে কার্যকর ভূমিকা। অর্ণবাপী রিপোর্ট। শরীর আর মনকে ধ্যানের এক বিন্দুতে আনতে পারলেই হয় বাজিমাত। তীর-ধনুকের খেলায় সেই কাজটাই করে দেখালেন বাংলাদেশের আলী। জাপানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারির ছেলেদের রিকার্ভ ইভেন্টে জিতে নিয়েছেন স্বর্ণ। ওর কারণে বিদেশের মাটিতে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি।
আন্তর্জাতিক আর্চারির মানচিত্রে বাংলাদেশের এই অর্জন নিঃসন্দেহে গর্বের। ফাইনালে জাপানের মায়াটা গাকুতোকে 6-4 সেটে হারানো চারটিখানি কথা নয়। তীরন্দাজের আন্দাজ ঠিক করে লড়তে শেখানো খেলাটাই এখন স্বপ্ন দেখাচ্ছে বিশ্বজয়ের। অলিম্পিকে পদক ছিনিয়ে আনার অন্যতম ডিসিপ্লিনও আর্চারি। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করো এখানে, এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো, যেন আমরা অলিম্পিক খেলতে পারবো ইনশাল্লাহ। আলিফের এই অর্জন প্রমাণ করে যদি পরিকল্পনা থাকে, নিষ্ঠা থাকে আর পাশে থাকে পরীক্ষিত সংগঠক, তবে বাংলাদেশের তরুণরাও এশিয়ার সেরা হতে পারে। আধুনিক আর্চারির পথ চলায় দেশের একজন অগ্রপথিক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের দেখানো পথেই এগোচ্ছে আর্চারি ফেডারেশনের বর্তমান কমিটি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সাফল্যের স্বপ্নকে রূপ দিচ্ছে বাস্তবে। টিম গঠন থেকে শুরু করে সব নতুন কমিটির সাথে পরামর্শ করে আমরা সব এটা করেছি। আজকে একটা আনন্দের ব্যাপার যে বাংলাদেশ জয় হয়েছে, পদক যে শুধু আর্চারি জয় হয়েছে এটা না, বাংলাদেশের জয় হয়েছে। এশিয়া কাপে এই ধরনের পদক আমরা 6 বছর পরে পেয়েছি। আলিফদের ঘষে মেজে চকচকে খাঁটি সোনা করে গড়তে লড়ছে বিকেএসপিও। আর্চারির এই সাফল্য যেন আগামীর অনুপ্রেরণা হয়ে ওঠে, যেখানে আরো অনেক আলিফ তৈরি হবে, আরো অনেক পদক উঠবে লাল সবুজের গলায়। অর্ণব বাপি, ৭১। অক্টোবর 9 সেপ্টেম্বরে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে কিউবা মিচেলকে। ভিয়েতনামে এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বে ডাকা হতে পারে এই প্রবাসী ফুটবলারকে। তার সঙ্গে যোগ দিতে পারেন আর এক তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম। যুবাদের এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে নানা প্রশ্নের উত্তর খেলাযোগের কাছে। বিস্তারিত থাকছে হাসান সজীবের রিপোর্টে। একদিকে কিউবা মিচেল, আরেকদিকে ফাহমিদুল ইসলাম, দুই তরুণ তুর্কি কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন লাল সবুজের জার্সিতে, প্রতিপক্ষকে দিচ্ছেন গুড়িয়ে। কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নাই, এমন দৃশ্যই দেখা যেতে পারে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বে। সেপ্টেম্বরের 1 থেকে 9 ভিয়েতনামে দিতে হবে যুবাদের কঠিন পরীক্ষা। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে উতরাতে হবে বাছাই পর্বের বাধা। এ নিয়ে প্রায় 2.5 মাস আগেই শুরু হয়ে গেছে ভারতের প্রস্তুতি। বাংলাদেশের খবর কি? খেলাযোগের প্রতিবেদনের পর বিষয়টি নজরে এসেছে বাফুফের। এ বিষয়ে সব খুঁটিনাটি তথ্য বাফুফে থেকে জানতে পেরেছে খেলাযোগ। শুরুতে আসা যাক কবে কোথায় শুরু হচ্ছে ক্যাম্প। টুর্নামেন্ট শুরুর অন্তত 4 থেকে 6 সপ্তাহ আগে ঢাকায় বসবে আবাসিক ক্যাম্প, যা হতে পারে দুটি জায়গায়, রাজধানীর ফর্টিস ফুটবল একাডেমিতে অথবা সাভারের বিকেএসপিতে। এবার আসা যাক যুবাদের দায়িত্বে থাকবেন কে। বাফুফের প্রেসিডেন্ট তাবিত আউয়াল কথা বলেছেন হাভিয়ের কাবরেরার সঙ্গে। জাতীয় দলের পাইপলাইন অনূর্ধ্ব-23 দল, তাই এ ব্যাপারে বেশ সিরিয়াস বাফুফে বস। কাবরেরাকে নির্দেশ দিয়েছেন লোকাল একজন কোচকে নিয়োগ দিতে, তবে মূল চাবি থাকবে কাবরেরার হাতেই। লোকাল কোচকে তিনি গাইড করবেন। গেল আসরে একটি ম্যাচেও জয় পায়নি যুবারা। এবার ফাহমিদুল কিউবাদের নিয়ে বড় স্বপ্নই দেখছে বাংলা। ভিয়েতনামে খেলতে যাবার আগে প্রস্তুতি রাঙিয়ে নিতে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাফুফে। এরই মধ্যে ঢাকায় 2টি ম্যাচ খেলার আমন্ত্রণ পাঠিয়েছে বাহরাইন, তবে এখনো সেটা চূড়ান্ত হয়নি। বাফুফে আগাতে চায় ভিন্নভাবে। ভিয়েতনামে যাবার পথে থাইল্যান্ড বা মালয়েশিয়ার ট্রানজিট হয়ে যাবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে বাফুফে চাচ্ছে এই দুই দেশের যে কোনো এক দেশের বিপক্ষে একাধিক ম্যাচ খেলে প্রস্তুতি সারতে, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এদিকে কিউবা মিচেল বা ফাহমিদুলদের নিয়ে জাগছে বড় প্রশ্ন, কারণ যে সময়ে অনূর্ধ্ব-23 বাছাই পর্ব, একই সময়ে আবার ফিফা উইন্ডো। তাদের কি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে দেখা যাবে না? মূলত দুজনের বয়স বিবেচনায় জাতীয় দলের পাইপলাইন আরো মজবুত করতে অনূর্ধ্ব-23 দলে জোর দিচ্ছে বাফুফে। ফিফা উইন্ডোতে তারা খেলার সুযোগ পাবে মোটে একটি ম্যাচ, তবে অনূর্ধ্ব-23-এ 2টি প্রস্তুতি ম্যাচ আর বাছাই পর্বে 3টি, মোট 5টি ম্যাচের সুযোগ থাকছে দুই তরুণ তুর্কির সামনে। তাই হংকং ম্যাচের আগে তাদের মনোবল বাড়াতে এই ম্যাচগুলো বেশ কার্যকরী হতে পারে। হাসান সজীব, ৭১। ক্লাব ওয়ার্ল্ড কাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতাই ইন্টার মিয়ামি নেই, অকপটে কথাটা স্বীকার করেছিলেন সেই দলটারই ফুটবলার সার্জিও বুস্কেটস। কিন্তু এই দলটা এখন এই গ্রুপ থেকে ক্লাব বিশ্বকাপে তো খেলছে, এমনকি আছে টুর্নামেন্টের নকআউট স্টেজের খুব কাছে। ইউরোপিয়ান ক্লাবগুলোর তুলনায় ডাউন টায়ারের দল নিয়ে ম্যাজিশিয়ান মেসি এই বয়সে নিয়মিত দেখিয়ে চলেছেন জাদুর খেলা। মেসি ম্যাজিকের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে।
নিজের দল নিয়ে কেউ অমন কথা বলে? স্বাগতিক ক্লাব হিসেবে ক্লাব ওয়ার্ল্ড কাপের নয়া ফরম্যাট খেলতে নামার বেশ আগেই সার্জিও বুস্কেটসের একটা মন্তব্য শুনে অনেকের চোখ হয়েছিল ছানাবড়া। কিন্তু সাবেক বার্সেলোনা তারকা যেন অনেকটাই বাস্তববাদী। ব্রিটিশ এক স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্মকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইন্টার মায়ামি আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপে কম্পিট করার মতোই দল না, তবুও চেষ্টা করবেন গ্রুপ পর্বের লড়াইটা জারি রাখতে। টার্গেট থাকবে পরের রাউন্ডে যাওয়ার, যদিও সেই কাজটাই বেশ কঠিন। মন্তব্যটা তখন অনেকের পছন্দ হয়নি, তবে আল আহলির সাথে ড্র করে আসর শুরুর পর মনে হতে পারে ইন্টার মায়ামির ব্যাপারে বুস্কেটস খুব একটা ভুল ছিলেন না, কারণ তার গ্রুপের বাকি ক্লাবগুলো হলো মিশরের আল আহলি, পর্তুগালের এফসি পোর্তো আর ব্রাজিলের পালমেইরাস, যে কারণে ওদের বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথ। প্রথম ম্যাচটা ড্র করলেও ইন্টার মায়ামি ঠিকই ঘুরে দাঁড়ালো পরেরটায়। এফসি পোর্তোর বিপক্ষে জিতল 2-1 গোলে, সেই সাথে অর্জন করলো টোটাল 4 পয়েন্ট। এই জয়ের পেছনে কাজ করেছে সেই মেসি ম্যাজিক, যেখানে গেল 1.5 দশক ধরে বুঁদ হয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। দারুণ এক ফ্রি কিক থেকে আরও একবার LM10 কাঁপালেন প্রতিপক্ষের জাল। যতই হোক পড়ন্ত বেলা, আর্জেন্টাইন মহাতারকা প্রমাণ করলেন মেসি তো মেসি, একদম নিভে যাওয়ার আগে যে প্রদীপের তাপ কমে না এক চুল। এই মেসির জাদুতে আবার ম্যাজিক্যাল কিছুই ঘটে গেছে ক্লাব ওয়ার্ল্ড কাপের এই গ্রুপ পয়েন্ট টেবিলেও। লিডার বোর্ডের শীর্ষে থাকা পালমেইরাসের সমান 4 পয়েন্ট এখন ইন্টার মায়ামির পাশে। গোল ব্যবধানের কারণে রয়েছে 2 নম্বরে। সমীকরণ বলছে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে ড্র করলেই, অর্থাৎ 5 পয়েন্ট হলেই তারা কনফার্ম করে ফেলবে আসরের নকআউট স্টেজ। তবে সেই ড্র যদি নাও হয়, তবুও থাকবে সুযোগ। সেক্ষেত্রে ড্র হতে হবে আল আহলি পোর্তো ম্যাচটা। কিন্তু যদি ইন্টার মায়ামি পালমেইরাসের কাছে হেরে যায় এবং আল আহলি বা পোর্তো যে কোনো একটি জেতে, তাহলে কে যাবে রাউন্ড অফ 16-এ সেটা নির্ভর করবে টাই ব্রেকারের ওপর। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাবেকদের নিয়েই যেন ইন্টার মায়ামিতে বৃদ্ধাশ্রম খুলেছেন ডেভিড বেকহাম। লিওনেল মেসির সাথে সেখানে আছেন আরও 3 কাতালান তারকা, বুস্কেটস, সুয়ারেজ আর জর্ডি আলবা, সাথে হাভিয়ের মাসচেরানো তো আছেনই। সবাই মিলে এর আগে বার্সার হয়ে জিতেছেন 10টা ক্লাব বিশ্বকাপ, তবে সেটা ছিল আগের 7 দলের ফরম্যাট। বার্সার জার্সিতে মেসিরাই ছিল আগের আসরগুলোয় টুর্নামেন্ট ফেভারিট, তবে এবারে ইন্টার মায়ামি প্রথম খেলছে কোনো গ্লোবাল টুর্নামেন্ট। কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেও যেন চমকে যাওয়ার মতো কিছু করে দেখাতে মরিয়া মেসি অ্যান্ড কো। খালিদ জামিল, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।